প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সংযুক্ত হলাম ফণীভূষণ শর্মা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, পাটগ্রাম মহিলা কলেজ, পাটগ্রাম লালমনিরহাট। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নগদান বই থেকে আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় নগদান বই। আজকে আলোচ্য বিষয় নগদান বই। তো নগদান বই বলতে আমরা কি বুঝি? নগদান বই হলো একটি কারবার প্রতিষ্ঠানে নগদ অর্থপ্রাপ্তি ও প্রদান সংক্রান্ত লেনদেনসমূহ যে বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকেই নগদান বই বলে। তাহলে আমরা কি জানলাম যে আমাদের কারবার প্রতিষ্ঠানে নগদের লেনদেন হতে পারে, ধারেও হতে পারে, দুইভাবেই লেনদেন হতে পারে। তো নগদ যে লেনদেনগুলো রয়েছে সেই নগদ লেনদেনগুলো থেকে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে সেগুলো আমরা যে বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করব সেটি হলো নগদান বই। তো এই নগদান বইয়ের শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ কতগুলো ভাগ রয়েছে, কোন কোন শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি নগদান বই। এখানে আমরা দেখতে পাচ্ছি নগদান বইয়ের শ্রেণী বিভাগ। নগদান বই একটা আছে সাধারণ নগদান বই, একটা খুচরা নগদান বই। সাধারণ নগদান বইয়ের মধ্যে কি কি রয়েছে? এক ঘড়া নগদান বই। এখানে শুধুমাত্র টাকার পরিমাণের ঘর, ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার পরিমাণের ঘর থাকবে, এক ঘড়া। দু ঘড়া নগদান বই। দু ঘড়া নগদান বইতে টাকার পরিমাণে ঘর থাকবে দুটি, একটি নগদ, অপরটি ব্যাংক। ডেবিট পেশে থাকবে নগদ এবং ব্যাংক, ক্রেডিট পেশে থাকবে নগদ এবং ব্যাংক। তারপরে আসি আমরা তিন ঘড়া নগদান বইতে। তিন ঘড়া নগদান বইয়ের ক্ষেত্রে টাকার পরিমাণে ঘর থাকবে তিনটি, একটি হলো নগদ অর্থ, একটি ব্যাংক, অপরটি বাট্টা। এরপর আছে বহু ঘড়া নগদান বই, নগদ প্রাপ্তি বই এবং নগদ প্রদান বই। এই বইগুলো তোমাদের বিশেষ করে পরীক্ষার খাতায় এক ঘড়া, দু ঘড়া এবং তিন ঘড়া এই তিনটি থাকবে। আজকে আমি আলোচনা করব দু ঘড়া এবং তিন ঘড়া নগদান বই প্রস্তুতের যে নিয়মাবলী সেগুলো সম্পর্কে। এরপরে আমরা আসি সাধারণ খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই এবং অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। তো আমাদের দু ঘড়া এবং তিন ঘড়া যখন আমরা নগদান বই প্রস্তুত করব তখন আমাদেরকে কিভাবে, সেই কোন নিয়মে আমাদের এই সমাধানটা টানতে হবে সেই সম্পর্কে তোমাদের আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আমি ছক একটা অঙ্কন করি। ছকের মধ্যে কি কি থাকবে? তোমাদের দুইটি দিক থাকবে, একটি ডেবিট, অপরটি ক্রেডিট। ডেবিট পেশে টাকার পরিমাণে ঘর থাকবে নগদ, নগদ, ব্যাংক এবং বাট্টা। নগদ, ব্যাংক, বাট্টা। এখানে আমরা লিখব টাকা, টাকা, টাকা। তাহলে ডেবিট দিকে ঘর কি থাকলো? তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। ক্রেডিট দিকে অনুরূপভাবে তারিখ, বিবরণ, তারিখ, বিবরণ, ভাউচার নং, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা। নগদ, ব্যাংক, বাট্টা। নগদ, ব্যাংক, বাট্টা, ক্রেডিট। তাহলে আমরা ছক নির্ণয় করলাম। নগদ, এখানে লিখব টাকা, ব্যাংক, টাকা, বাট্টা, টাকা। তাহলে আমাদের দুই দিকে মোট ছকের কয়টি ঘর হলো? 1 2 3 4 5 6 7। এদিকে হবে 1 2 3 4 5 6 7, 7টি করে। ডেবিট দিকে 7টি এবং
ক্রেডিট দিকে 60টি। তাহলে আমাদের নগদানের ছক যে আমরা করব, সেই নগদান ছকের মধ্যে ডেবিট দিকে 60টি ঘর এবং ক্রেডিট দিকে 60টি, মোট 14টি ঘর থাকবে। কি কি থাকবে? ডেবিট দিকে থাকবে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা। আবার ক্রেডিট দিকে পাবে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা। তো এখানে আমরা লক্ষ্য করব যে অঙ্কের প্রথমেই প্রারম্ভিক একটা উদ্বৃত্ত দেয়া থাকে। প্রারম্ভিক উদ্বৃত্ত। এই প্রারম্ভিক উদ্বৃত্তটা 2 ঘোড়া এবং 3 ঘোড়ার ক্ষেত্রে প্রারম্ভিক উদ্বৃত্তে 2টি টাকার পরিমাণ দেয়া থাকে। একটি হলো নগদ অর্থ, অপরটি ব্যাংক। নগদ অর্থের যে উদ্বৃত্ত দেয়া থাকে সেটা আমরা সবসময় কি করি, যেহেতু উদ্বৃত্তে দেয়া আছে ডেবিট পাশটা হলো আমাদের প্রাপ্তির ঘর, আর ক্রেডিট পাশটি হলো প্রদানের ঘর। প্রদান সংক্রান্ত লেনদেন ক্রেডিট পাশে বসাতে হবে, আর প্রাপ্তি সংক্রান্ত লেনদেন ডেবিট পাশে বসাতে হবে। তো এখানে আমি একটা তারিখ ধরে নেই, ধরো 2019 সাল জানুয়ারি 1 তারিখে আমি নগদ নিয়ে আসছি, নগদ টাকা নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে লিখতে হবে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে, দিয়ে আমাকে টাকাটা বসাতে হবে। যদি নগদের যে টাকাটা দেয়া থাকবে সেটা নগদের ঘরে বসবে, আর যদি ব্যাংক জমা বলা থাকে বা ব্যাংক জমার উদ্বৃত্ত বলা থাকে তাহলে সেটি আমাদের ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসাতে হবে। কিন্তু ব্যাংকের 2 দিকেই উদ্বৃত্ত হতে পারে, ডেবিট দিকে উদ্বৃত্ত হতে পারে, ক্রেডিট দিকে হতে পারে। যদি ব্যাংকের ডেবিট উদ্বৃত্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডেবিট পাশে বসাবো। যদি ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত হয়, অথবা যদি বলা থাকে ব্যাংক ওভারড্রাফট মানে অতিরিক্ত উত্তোলন, বা অঙ্কে যদি বলা থাকে ব্যাংক জমা ব্র্যাকেটে দেওয়া থাকে ক্রেডিট, তাহলে সেক্ষেত্রে এই উদ্বৃত্তটা আমাদের ক্রেডিট পাশে বসাতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে লিখব কি, ক্রেডিট পাশে লিখব ব্যালেন্স বিডি অথবা উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। কোন পাশে দিতে হবে? ক্রেডিট পাশে। যদি আমাদের ব্যাংক জমাতিরিক্ত বলা থাকে বা ব্যাংক ওভারড্রাফট বলা থাকে তাহলে সেই উদ্বৃত্তটা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসাতে হবে। তাহলে আমরা কি দেখব যে সর্বপ্রথম অঙ্কে যে উদ্বৃত্ত দেয়া থাকে, প্রারম্ভিক উদ্বৃত্ত দেয়া থাকে, সেটি আমাদের বসাতে হবে। যেহেতু প্রারম্ভিক উদ্বৃত্ত, নগদের প্রারম্ভিক উদ্বৃত্ত মানে ডেবিট উদ্বৃত্ত, তাহলে ডেবিট পাশে বসাতে হবে। তবে ব্যাংকের 2 রকমের উদ্বৃত্ত হতে পারে, সেক্ষেত্রে যদি ডেবিট উদ্বৃত্ত থাকে তাহলে ডেবিটের ঘরে, ক্রেডিট উদ্বৃত্ত থাকলে ক্রেডিটের ঘরে বসাতে হবে। এরপরে আমরা অনেক সময় নগদে অর্থ পেয়ে থাকি। দেখা গেল যে 2 তারিখে আমরা নগদ টাকা পাইলাম। নগদে যদি আমি কোনো অর্থ পেয়ে থাকি, যে কোনো খাত থেকে আমি পেয়ে থাকি বা মাল বিক্রয় করে পেয়ে থাকি, যে কোনো খাত থেকে আমরা টাকাটা পাই বা যে কোনো দেনাদারের নিকট থেকে যদি পাই, তাহলে সেইটি লিখতে হবে আমার বিবরণের ঘরে। আমি যে খাত থেকে পাইলাম, যদি মাল বিক্রি করি পাই তাহলে মাল বিক্রয়, যদি আমি কোনো দেনাদারের নিকট থেকে পাই তাহলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব, অথবা দেখা গেল যে আমি কোনো লভ্যাংশ পাইলাম বিনিয়োগ করে, সেটা যেটাই থাক না কেন, যে খাত থেকে আমি নগদ অর্থ পাবো সেটি ডেবিট পাশে নগদের ঘরে টাকাটা বসাতে হবে। আবার যদি আমি ওই একই তারিখে দেখা গেল যে আমি নগদে কাউকে কোনো অর্থ প্রদান করেছি, আমি যাকে প্রদান করেছি বা যে খাতে প্রদান করেছি, দেখা গেল যে পণ্য ক্রয় বাবদ প্রদান করা হয়েছে, তাহলে ক্রয় হিসাব। আমি যদি কোনো পাওনাদারকে দিয়ে থাকি তাহলে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব, বা আমি অন্য কোনো খাতে খরচ করলাম যেমন মজুরি, বেতন ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেই খাতের নাম লিখে টাকার পরিমাণ ক্রেডিট পাশে নগদের ঘরে বসাতে হবে। তো নগদ প্রাপ্তি এবং প্রদানের ক্ষেত্রে এখন আমি যদি চেক মারফত কোনো কিছু পেয়ে থাকি, চেক মারফত দেখা গেল 3 তারিখে আমি একটা চেক পাইলাম, এই চেক পাওয়ার ক্ষেত্রে একটু ব্যাপার রয়েছে। সেটি হলো যে চেক পাইলেই
সেটি সরাসরি ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসে না, কারণ চেকটি পাওয়ার পর ওই চেকটি যদি আমরা হাতে রাখি তাহলে ব্যাংক আমাদের হিসেবে টাকাটা ক্রেডিট করবে না। সেক্ষেত্রে আমাকে নগদ প্রাপ্তি হিসেবে গণ্য করে আমি যদি কখনো কোনো চেক পেয়ে থাকি তাহলে সেই চেকটি যতক্ষণ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত সেটিকে নগদ প্রাপ্তি হিসেবে গণ্য করে ডেবিট পাশে নগদে ঘরে বসাতে হবে। যা আমি কোনো দেনাদারের নিকট থেকে চেক পাইলাম, সেই দেনাদার বা প্রাপ্য হিসাব লিখে ডেবিট পাশে প্রাপ্য হিসাব লিখে টাকার পরিমাণ নগদের ঘরে বসাতে হবে। আবার যদি আমি চেকটি পাওয়ার সাথে সাথে বা যদি অঙ্কে বলা থাকে যে চেকটি পাওয়ার সাথে সাথে বা সঙ্গে সঙ্গে বা ওই দিনই বা তৎক্ষণাৎ এরকম যদি বলা থাকে যে ব্যাংকে জমা দেওয়া হলো, সেক্ষেত্রে টাকার পরিমাণ নগদে না হয়ে তখন টাকার পরিমাণ হবে ব্যাংকের ঘরে। তাহলে আমরা কি জানলাম যে শুধুমাত্র চেক পাইলে সেটা ব্যাংকের ঘরে বসবে না, চেক পাইলেই সেটা নগদের ঘরে বসবে। আবার যদি চেকটা পাওয়ার সাথে সাথে বা ওই দিনের মধ্যে আমি যদি সেটি ব্যাংকে জমা দিই তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের ঘরে বসাতে হবে। কিন্তু চেক প্রদানের ক্ষেত্রে দেখা গেলো আমি একটি চেক প্রদান করলাম, আমি কোনো পাওনাদারকে মানে প্রদেয় হিসাব কোনো পাওনাদারকে আমি চেক মারফত প্রদান করলাম। তো চেক প্রদান করা মানেই আমি বুঝবো যে আমার ব্যাংকের টাকা কমে গেল, সেই ক্ষেত্রে আমাকে সরাসরি ব্যাংকের ঘরে বসাতে হবে। তাহলে কি করতে হবে যে চেক পাইলেই সেটা ব্যাংকের ঘরে বসবে না, কিন্তু চেক প্রদান করলে সেটা সরাসরি ক্রেডিটে ব্যাংকের ঘরে বসবে। এবারে আমাদের একটি বিষয় রয়েছে, সেটি হলো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা। এই কন্ট্রা এন্ট্রি সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে যে আমরা যদি কোনো নগদ অর্থ ব্যাংকে জমা দেই বা নগদ অর্থ ব্যাংক থেকে উত্তোলন করি, সেই ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রা এন্ট্রি করতে হবে। কন্ট্রা এন্ট্রি মানে কন্ট্রা এন্ট্রি এটার বাংলা রূপ হলো বিপরীত দাখিলা। অর্থাৎ আমি যদি কোনো অর্থ ব্যাংকে জমা দেই বা ব্যাংকে প্রদান করি, সেক্ষেত্রে ডেবিটেও যে পরিমাণ টাকা লিখতে হবে ওই একই পরিমাণ টাকার জন্য একই তারিখে ক্রেডিট পাশেও আমাদের লিপিবদ্ধ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের একটা জানতে হবে যে কোন পাশে ব্যাংকে জমা দিলে কোন দিকে কী হবে। ব্যাংকে জমা দিলে ডেবিট পাশে ব্যাংকে জমা দেয়া হলো, যদি কোনো অঙ্কে বলা থাকে ব্যাংকে জমা দেয়া হলো, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি মনে করি ব্যাংকে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করলাম, তাহলে ব্যাংকে জমা দিলেই সেটা ডেবিট পাশে ওই তারিখের ঘরে তারিখ আমরা বসাবো। দেখা গেল যে আমরা 5 তারিখে ব্যাংকে জমা দিলাম, তাহলে 5 তারিখে ডেবিট পাশে লিখতে হবে নগদান হিসাব লিখে একটা ক লিখতে হবে, মানে কন্ট্রা। যেহেতু আমাদের এটা কন্ট্রা এন্ট্রি, নগদান হিসাব কন্ট্রা, কিন্তু টাকার পরিমাণ বসবে ব্যাংকের ঘরে। কেন? আবার এদিকে ক্রেডিট পাশে আমরা লিখব ব্যাংক হিসাব কন্ট্রা, টাকার পরিমাণ বসবে নগদের ঘরে। এদিকে 5 তারিখ আমি লিখলাম ব্যাংক হিসাব কন্ট্রা, টাকার পরিমাণ নগদের ঘরে। আমরা কেন এটা করলাম, যে আমি যখন নগদ অর্থ প্রদান করব ব্যাংকে জমা দেব তখন আমার টাকার পরিমাণ কমে যাবে, আবার ব্যাংকের টাকা বেড়ে যাবে। তো যেহেতু আমার নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকের টাকা বৃদ্ধি পাইল, সেহেতু ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে। আবার যেহেতু ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে আমার নগদ অর্থ কমে গেল, সেহেতু ক্রেডিট পাশে নগদের ঘরে টাকার পরিমাণ বসবে। কিন্তু আমাকে বোঝার সুবিধার্থে যে আমি নগদ অর্থ কোথায় দিলাম, তাহলে নগদ অর্থ দিলাম আমি ব্যাংকের ঘরে, তাহলে এই জন্য নগদ অর্থটা আমার কি হলো, কোন খাতে গেল, ব্যাংকে গেল। এটা আমার জানার জন্য নগদান হিসেবে লিখতে হবে। ক্রেডিট পাশে যে আমার নগদ অর্থ কমলো কেন, ব্যাংকে জমা দিলাম, যার কারণে আমরা ব্যাংক কন্ট্রা লিখব। তো শিক্ষার্থীবৃন্দ,
আমরা জানলাম যে ব্যাংকে জমা দিলে এবং ব্যাংক হতে উত্তোলন করলে কী হয়। তাহলে ব্যাংকে জমা দিলে আমরা জানতে পারলাম ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন আমাদের দুভাবে হতে পারে। আমাদের উত্তোলন কয়েক প্রকার আছে। উত্তোলন সম্পর্কে একটু জানি নেই। উত্তোলন আমাদের পণ্য উত্তোলন হতে পারে, নগদ উত্তোলন হতে পারে, আবার ব্যাংকের মাধ্যমে উত্তোলন হতে পারে। এই উত্তোলন সম্পর্কে তোমাদের একটু জানাই। নগদ উত্তোলন আর ব্যাংক হতে উত্তোলন। তো ব্যাংক হতে উত্তোলন হলে আমরা জানবো সেটি কারবারের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের কন্ট্রা এন্ট্রি হবে। ব্যাংক হতে উত্তোলন মানে কন্ট্রা এন্ট্রি। কিন্তু নগদ উত্তোলন বা পণ্য উত্তোলন হলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না। কেন হবে না? যে নগদ উত্তোলন শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে কারবার হাতে উত্তোলন করা হয়ে থাকে বা ব্যবসায় হাতে উত্তোলন করা হয়ে থাকে, আর পণ্য উত্তোলনও ব্যবসায় হাতে উত্তোলন হয়ে থাকে। কিন্তু ব্যাংক হতে যখন আমাদের উত্তোলন করব সেটি কারবারের উত্তোলন, এই ক্ষেত্রে আমাদের কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে আমরা কি জানলাম যে ব্যাংক হতে যদি উত্তোলন বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হলে আমাকে কি হবে? ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। আমরা যখন ব্যাংকে জমা দিলাম তখন যদি ডেবিট পাশে নগদান হিসাব কন্ট্রা হয়, টাকার পরিমাণ ব্যাংকের ঘরে বসে, তাহলে আমার ব্যাংক থেকে উত্তোলন করলে তার উল্টাটা হবে। দেখা গেল 7 তারিখে আমি ব্যাংক থেকে উত্তোলন করছি, তাহলে তখন আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব কন্ট্রা, ব্যাংক হিসাব কন্ট্রা, টাকার পরিমাণ বসিবে নগদের ঘরে। আবার ওই একই তারিখে ক্রেডিট পাশে আমাকে লিখতে হবে নগদান হিসাব কন্ট্রা, নগদান হিসাব কন্ট্রা, টাকার পরিমাণ বসবে ব্যাংকের ঘরে। তাহলে আমরা যখন ব্যাংকে জমা দেই তখন ডেবিট পাশে হয় নগদান হিসাব কন্ট্রা, টাকা পরিমাণ ব্যাংকের ঘরে, আর আমি যখন ব্যাংক থেকে উত্তোলন করি তখন হয় ব্যাংক হিসাব কন্ট্রা, টাকাটা নগদের ঘরে। তো এটা গেল আমাদের ব্যাংক হতে উত্তোলন। এরপরে আমরা যদি কারোর নিকট হতে, আমরা যদি কোনো ব্যক্তির নিকট হতে কোনো চেক পেয়ে অপর কোনো ব্যক্তিকে প্রদান করি, একজন ব্যক্তির নিকট থেকে, অর্থাৎ আমার একজন দেনাদার আছে, দেনাদারের নিকট হতে চেক পেয়ে পাওনাদারকে প্রদান, এমন যদি হয়, অর্থাৎ আমি যখন কোনো চেক পাই, তা আমি ইতিপূর্বেই তোমাদেরকে বলেছি যে আমরা যদি কোনো চেক পাই সেই চেক প্রাপ্তিকে নগদ প্রাপ্তি হিসেবে গণ্য করতে হয়। দেখা গেল 10 তারিখে আমি একটি চেক পাইছি আমার দেনাদারের নিকট থেকে, তাহলে কার কাছ থেকে পেলাম? দেনাদার। আমি ডেবিট পাশে লিখব দেনাদার হিসাব, আমি যত টাকার চেক পাইছি সেটাকে নগদ প্রাপ্তি হিসেবে গণ্য করে নগদের ঘরে বসাতে হবে। আবার ওই চেকখানি ক্রেডিট পাশে ওই 10 তারিখে আমি যেহেতু পাওনাদারকে প্রদান করেছি, তাহলে পাওনাদার হিসাব লিখে টাকার পরিমাণ বসাবো নগদের ঘরে। এটাকে আমরা বলি রিভার্স এন্ট্রি বা উল্টো দাখিলা, রিভার্স এন্ট্রি বা উল্টো দাখিলা। তো আমরা এখানে জানলাম যে নগদে আমি ব্যাংকে জমা দিলে কি হবে এবং ব্যাংক থেকে উত্তোলন করলে কি হবে। আবার যদি কারো নিকট থেকে কোনো চেক পেয়ে আমি যদি কাউকে প্রদান করি তাহলে সেক্ষেত্রে কি হবে, নগদ প্রাপ্তি হলে কি হবে, নগদ প্রদান হলে কি হবে। এখন একটি বিষয় রয়েছে, সেটি হলো যে আমার কোনো দেনাদার যদি, কোনো দেনাদার, আমি যেমন এখন একটা চেক পাইলাম, চেকটা পেয়ে কী করলাম, পাওনাদারকে প্রদান করলাম, সেক্ষেত্রে আমি কিন্তু নগদ প্রাপ্তি হিসেবে গণ্য করছি। কিন্তু কোনো দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, কোনো দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডেবিট পাশে ওই দেনাদার হিসাব লিখে টাকার পরিমাণ কোথায় বসাতে হবে, সরাসরি ব্যাংকের ঘরে বসাতে হবে। তাহলে দেনাদার যখন আমাকে দিবে
তখন কিন্তু আমার ক্যাশের কোনো পরিবর্তন হলো না। সেক্ষেত্রে আমাকে সরাসরি কী করতে হবে, ব্যাংকের ঘরে টাকার পরিমাণ বসাতে হবে। তো আমরা কন্ট্রা এন্ট্রি সম্পর্কে জানলাম যে আমরা নগদ অর্থ যদি আমরা কখনো ব্যাংকে জমা দেই তাহলে কন্ট্রা এন্ট্রি হয়। সেক্ষেত্রে ডেবিট পাশে নগদান হিসাব কন্ট্রা আর ক্রেডিট পাশে ব্যাংক হিসাব কন্ট্রা। কিন্তু কোনো চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয়, ইতিপূর্বে কোনো প্রাপ্ত চেক যদি আমি ব্যাংকে জমা দিই তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে একই হবে, কন্ট্রা এন্ট্রি হবে। আর নগদ অর্থ ব্যাংকে জমা দিলেও যা হবে, কোনো ইতিপূর্বে প্রাপ্ত কোনো চেক যদি আমি ব্যাংকে জমা দিই সেটিও আমাকে কন্ট্রা এন্ট্রি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, এবারে আমরা জানব যে আমরা ব্যাংক থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করি, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হতে পারে, ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে কি হবে, আর ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করা হয় তাহলে কি হবে। আমি ইতিপূর্বে তোমাদের বলেছি যে আমাদের শুধুমাত্র অফিসের প্রয়োজনে বা কারবারের প্রয়োজনে বা ব্যবসায়ের প্রয়োজনে যে আমরা উত্তোলন করি সেই ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হবে, কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে সেটি কন্ট্রা এন্ট্রি হবে না। সেক্ষেত্রে আমরা ক্রেডিট দিকে, আমরা দেখা গেল যে 15 তারিখে উত্তোলন করা হয়েছে, ক্রেডিট দিকে আমি বসাবো উত্তোলন হিসাব লিখে যদি নগদে উত্তোলন করা হয় তাহলে টাকার পরিমাণ নগদের ঘরে বসিবে, আর যদি ব্যাংক হতে উত্তোলন করা হয় তাহলে টাকার পরিমাণ ব্যাংকের ঘরে বসিবে। আর যদি কোনো পণ্য উত্তোলন করা হয় তাহলে সেটি নগদান বইয়ে হিসাবভুক্ত হবে না। তাহলে তোমরা মনে রাখবা যে পণ্য উত্তোলন কখনোই হিসাবভুক্ত হয় না। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করা হয় তাহলে নগদের ঘরে, ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করা হয় তাহলে ব্যাংকের ঘরে বসাতে হবে। এখন আমরা একটু জানবো যে প্রাপ্য বিল এবং প্রদেয় বিলের টাকা কিভাবে আমরা লিপিবদ্ধ করব। এখন প্রাপ্য বিলের টাকা, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বলা হয়। এই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এর টাকা যদি আমি নগদে পেয়ে থাকি তাহলে কি হবে, আর যদি আমি চেকে পেয়ে থাকি বা ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকি তাহলে কি হবে। তাহলে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এটা আমার পাওনা টাকা আমি পাবো, অর্থাৎ কারবার টাকা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে সেক্ষেত্রে আমরা ডেবিট পাশে লিখব। দেখা গেল 20 তারিখে আমি নগদ প্রাপ্য বিলের টাকা নগদে পেয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি ডেবিট পাশে লিখব প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব লিখে টাকার পরিমাণ নগদের ঘরে বসাবো। তবে প্রাপ্য বিলের টাকা যদি চেক মারফত পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমি প্রাপ্য বিল হিসাব লিখে টাকার পরিমাণ বসাবো ব্যাংকের ঘরে। অনুরূপভাবে প্রদেয় বিল, দেখা গেল 20 তারিখে প্রদেয় বিলও পরিশোধ করা হয়েছে। এই প্রদেয় বিলের টাকা যদি নগদে পরিশোধ করা হয় তাহলে আমরা নগদের ঘরে বসাবো, আর যদি এই প্রদেয় বিলের টাকা চেক মারফত প্রদান করা হয় তাহলে আমরা ব্যাংকের ঘরে টাকার পরিমাণ বসাবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কারবারে অনেক আয় এবং ব্যয় থাকে। সেক্ষেত্রে আমরা যদি সেই টাকা নগদে আয় করি বা নগদে ব্যয় করি, আবার চেকে আয় করি বা চেকে ব্যয় করি, সেক্ষেত্রে কী হবে। তাহলে আমরা যেমন কোনো কর্মচারীর বেতন, কোনো শ্রমিকের মজুরি, এগুলো যদি আমরা নগদে পরিশোধ করি তাহলে এটা যেহেতু ব্যয় হলে ক্রেডিট দিকে বসবে। টাকার পরিমাণ আমরা ক্রেডিট দিকে দেখা গেল 25 তারিখ বেতন প্রদান করা হলো, বেতন নগদে প্রদান করা, অঙ্কে বলা থাকবে বেতন প্রদান করা। তাহলে বেতন প্রদান করলে ক্রেডিট পাশে বেতন হিসাব লিখে টাকার পরিমাণ বসাতে হবে নগদের ঘরে। আবার দেখা গেল যে বিজ্ঞাপন ব্যয় বাবদ আমরা চেকে প্রদান করেছি, তো সেই ক্ষেত্রে টাকার পরিমাণ ব্যাংকের ঘরে বসাতে হবে। তাহলে যদি আমরা কোনো অর্থ নগদে প্রদান করি তাহলে নগদের ঘরে, আর আমরা যদি চেকে প্রদান করি তাহলে সেটা ব্যাংকের ঘরে বসাতে হবে। এখন আমি ইতিপূর্বে কোনো চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছি, আমি এর আগে বলছি যে চেক পাইলেই শুধু সেটা নগদের ঘরে
ব্যাংকের ঘরে বসে না, সেটাকে নগদ প্রাপ্তি হিসেবে গণ্য করে নগদের ঘরে বসাতে হয়। কিন্তু চেকটি পাওয়ার পর যদি ওই চেকটি আমি যদি ব্যাংকে জমা দেওয়ার পর আমি একটি চেক পাইলাম, দেখা গেল 17 তারিখে আমি একটা চেক পেয়েছি, এই চেকটি পাওয়ার পরে আমি সাথে সাথে সেটা ব্যাংকে জমা দিয়েছি। দেওয়ার পর পরবর্তীতে কোনো তারিখে দেখা গেল যে 27 তারিখে এসে ওই চেকটি প্রত্যাখ্যাত হলো। চেক প্রত্যাখ্যাত হওয়া মানে চেক, এটাকে বলা হয় চেক ডিজনার। চেক ডিজনার কখন হয়? যখন দেখা গেল যে ব্যাংক কর্তৃপক্ষ কোনো কারণে আমার ওই চেকের টাকা পরিশোধে অপারগ হয়, পরিশোধ করতে রাজি না হয়। কেন হবে না? দেখা গেলো আমার কোনো তারিখের গরমিল থাকতে পারে, স্বাক্ষরের গরমিল থাকতে পারে, কোনো ঘষা মাজা থাকতে পারে, চেকটি ছেঁড়া থাকতে পারে। এই কারণে যদি ব্যাংক মনে করে যে এই চেকের টাকা পরিশোধ করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক আমাকে চেকটি প্রত্যাখ্যাত করবে, অর্থাৎ ফেরত দিবে। তো দেখা গেল বা আমার অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা না থাকার কারণে ব্যাংক আমাকে চেকটি ফেরত দিতে পারে। তো এই যে ব্যাংকে জমা দেওয়ার পরে যদি ওই চেকটি প্রত্যাখ্যাত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট পাশে লিখব যে দেনাদারের নিকট থেকে পাওয়া গিয়েছে সেই দেনাদারের নাম লিখে বা দেনাদারের হিসাব লিখে আমরা ব্র্যাকেটে লিখব চেক প্রত্যাখ্যাত, চেক প্রত্যাখ্যাত। এবং এটি টাকার পরিমাণ বসাতে হবে ব্যাংকের ঘরে, যেহেতু আমি চেকটি পাওয়ার পর ওই চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে এখন এটি গেল আমি চেক পাওয়ার পর ব্যাংকে জমা দিয়ে যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে আমি যদি কাউকে কোনো চেক প্রদান করি এবং সেই চেকটি যদি ব্যাংকে জমা দেওয়া হয়, তাহলে সেটা ক্রেডিট পাশে যায়। তাহলে ওই চেকটি যদি কোনো কারণে প্রত্যাখ্যাত হয়, তাহলে তখন আমরা লিখব ডেবিট পাশে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব লিখে ওই অনুরূপভাবে লিখব চেক প্রত্যাখ্যাত, চেক প্রত্যাখ্যাত দিয়ে আমরা লিখব টাকার পরিমাণ ব্যাংকের ঘরে। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান প্রস্তুতের কিছু নিয়মাবলী সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে আমাদের যে ব্যবহারিক ক্লাস, এই ব্যবহারিক ক্লাসে এর প্রতিফলন ঘটাবো, অর্থাৎ আমরা কীভাবে ব্যবহারিক অঙ্ক তৈরি করব। যেহেতু আমরা নিয়ম সম্পর্কে জানলাম যে 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয়, তাহলে পরবর্তীতে আমাদের 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বই প্রস্তুতে আমাদের জন্য সহজ হবে। এজন্যই তোমাদের 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদান বই আমি প্রস্তুতের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ব্যবহারিক আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার থিওরি ক্লাসের সেই সূত্রগুলি তোমরা দেখো। তোমাদেরকে ধন্যবাদ।